প্রত্যহ রাতে তোমার ভালোবাসা আমার তৃষ্ণার প্লেটে তুলে নিয়ে ৫ আঙুলে আমি দুঃখ মাখি আর খেতে খেতে ঘুমোতে যাই। কানের কাফনে নীলরঙা গাঢ় অনুরাগের লোবানে ঢেলে দেই ইনবক্সে জমা রাখা তোমার শেষ রাতের সুগন্ধির অনুরণন। আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি, ধরুন আমি কোথাও গিয়েছি, আমি আবৃত্তি করব, আমাকে বলা হয়েছে, আমি সে অনুষ্ঠানে গিয়েছি, আমাকে কিন্তু জানে যে মুসা আকন্দ আবৃত্তি করে বা আবৃত্তি করতে পারে। আমাকে দাওয়াত দেবার পরও আমাকে মাইক্রোফোন দেওয়া হয়নি। কণ্ঠের মধ্যে একটা অনুভূতি যে ফিল, সেটা আসলে যারা শুনবে হেডফোন লাগায় আসলে খুবই এটা খুবই দারুণ ইমোশন করে ফেলে। ধন্যবাদ। হ্যাঁ। আসলে আমি এই কবিতাটা যখন আবৃত্তি করলাম, আমি কিন্তু এই কবিতাটা আপলোড করিনি ফেসবুকে ২০২০ সালে। তো কবি নাজনীন নাহার আপুই, তিনিই মূলত প্রায় ৪০ থেকে ৫০টা হয়তো বা গ্রুপ হবে, অনলাইন যে গ্রুপগুলি আছে সেখানে আপলোড দেয়, এবং ওখান থেকে আসলে সবাই আমাকে নক করতে শুরু করেন। এবং আসলে আবৃত্তি করে যে অর্থ উপার্জন করা যায়, ওইটা আসলে নাজনীন নাহার আপুর কবিতার মাধ্যমেই আমার হয়েছে। হ্যাঁ, বলতে পারেন যে ওই কবিতাটা আবৃত্তি করবার ৩ দিন পর থেকে কবিরা আমাকে নক দিচ্ছে, আমাকে বলছে এই কবিতা আবৃত্তি করতে হবে। এবং আমি তো আগেও বিজ্ঞাপনে ভয়েস দিতাম, কিন্তু ২০ সালের পর থেকে আমি টিভিসি, ওভিসি, ডাবিং, ডকুমেন্টারি সব কিছুই করেছি। আপনার তখন একটা পরিচিতি হয়ে গেল। এবং ২০২১ সালে আমি ঢাকায় চলে আসলাম। ঢাকায় একবারে না, তখন হচ্ছে ডাবিংয়ের জন্য আমি আসলাম, ডাবিং করলাম। তখন অলরেডি আপনি কল পাচ্ছেন যে কাজ করতে হবে, কাজের জন্য ডাক আসছে। হ্যাঁ, তুমুল কল। আসলে আমি যেটা আসলে কখনোই ভাবিনি, আমার তো ইচ্ছেই ছিল মূলত ভয়েস নিয়ে কাজ করবার, কিন্তু আমি একজন ভয়েস অ্যাক্টর হব ঠিক আছে, কিন্তু আসলে আবৃত্তিকার যে হব এটা আমি কখনোই ভাবিনি। এর পেছনে আমি বলবো যে সবচেয়ে বেশি শ্রম দিয়েছেন কবি নাজনীন নাহার আপু। এবং আরেকটা বিষয় বলতে হয় যে আমি কখনোই বলিনি ক্যামেরার সামনে, আজকে বলছি, আমার পরিবারেরও এখানে আসলে কিছুটা ভালো লাগা, ভালোবাসাও আছে। আমার আব্বা গান পছন্দ করতেন না, কিন্তু আমার আব্বা আমার এই আবৃত্তি করা বা ইসলামী সঙ্গীত এগুলো খুব পছন্দ করতেন। যেটা আসলে এমন হয়েছে যে আমার আব্বাকে অনেকে অনেক কিছু বলছে, আমার আব্বা বলছে না, আমার ছেলে যা মনে হচ্ছে তাই করুক, আমার ছেলে শান্তিতেই আমার শান্তি। তো আসলে পরিবার থেকেও ওই ধাক্কাটা আমার ছিল না, যে কারণে মূলত বাধা ছিল না, সহযোগিতা ছিল। আমার পাড়ার প্রতিবেশীরা বাধা দিয়েছে, কিন্তু আসলে আমার বিশেষ করে আমার আব্বা, তিনি আমাকে বলছে, বাদান তোমার যা মনে চাই করো। বাবারা তো এরকমই, সন্তানদেরকে ছেড়ে দেয় যে তাদের মতো করে তারা জীবনটা যেন উপভোগ করতে পারে। এরপরে কি হলো? এরপরে আসলে ২২ সাল, আপনি তো ঢাকায় তখন কন্টিনিউ আসা যাওয়া শুরু করলেন, কাজ করা শুরু করলেন, তারপরের গল্পটা। আমি ঢাকায় আসলাম মূলত হচ্ছে ডাবিং সেক্টরে ভালো কাজ করব এবং টিভিসি, ওভিসিতে ভালো কাজ করব। এছাড়া আমার ইচ্ছে ছিল যে আমি কোন একটা টেলিভিশনে জয়েন করব, কিন্তু ঢাকায় আসবার পরে আমার ওদিকে পড়াশোনা আমার শেষ হয়নি। আমি তখন হচ্ছে ২০২১ সালে আমি ডিগ্রি সেকেন্ড ইয়ারে। তো তাহলে আমি পড়াশোনা করছি, আমি নাটোরে আবার একটা পত্রিকাতে কাজও করছি, আমি আবৃত্তি করছি, আমি মাঝে মাঝে সময় পেলে বাবার জমিতে গিয়ে কাজও করছি। তো আসলে কোথাও একটা চাকরি করতে গেলে তো আমার একটা সময় থাকবে যে আমার ৮ ঘন্টা ডিউটি করতে হবে বা ১২ ঘন্টা আমার ডিউটি করতেই হবে। আসলে অত কিছু ভেবে আমার আর কোনো টিভিতে জয়েন করা হলো না, কিন্তু আমার যে স্বপ্ন ছিল আমি যে ডাবিং করব, সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল, একদম ২২ সালে পূরণ হয়ে গেল। দ্য ফাইনাল লিগাসিতে আমি ভয়েস দিয়েছিলাম, এরপরে কয়েকটা সিনেমাতেও আমি কাজ করেছিলাম। আর আবৃত্তি নিয়েই আসলে আমার মূলত যাত্রা। এবং ২০২২ সালে আমার একটা পেজ ছিল মুসা আকন্দ নামে, সেই পেজটা সাসপেন্ড হয়ে যায়। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সাহিত্য সংস্কৃতি অঙ্গনের অনেক মানুষই আসলে মনে করেন যে হচ্ছে একজন আরেকজনকে সাহায্য করবে, হেল্প করবে, আসলে এটা অনেকে মনে করে, কিন্তু আমার ২০২০ সাল থেকে নাটোরে আমি যে সহযোগিতাটা পেয়েছি, এই সহযোগিতাটা কিন্তু ঢাকায় এসে আমি পাইনি। নাটোরে যেমন আমাকে আমার হাতটা ধরে রফিকুল ইসলাম নান্টু আঙ্কেল আমাকে বলেছে মঞ্চে ওঠো, পরিতোষ অধিকারী আঙ্কেল আমাকে হাত ধরে তোমার নাটক করতে হবে, তোমার থিয়েটার করতে হবে, তুমি ওঠো। মাহবুব ভাই যেমন হচ্ছে আমাকে বলতেন, আরে কবি কি অবস্থা। আবার এদিকে ধরুন নাজমুল ভাই সাংবাদিক, তিনি আমাকে বলতেন মুসা অমুক টিভি ওই
টিভিতে তুমি যাচ্ছ না কেন, আবৃত্তি করতে হবে, চলে যাও। না মানে নাটোরের মানুষ যতটা আমাকে সাহায্য করেছে এই সেক্টরটাতে, এটা আসলে আমাকে ঢাকায় ওইভাবে কেউ করেনি। এবং আমার 22 সালে খুব রাগ হয়, জেদ হয় যে না, এইখানে ঢাকার ব্যাপারটা তো একটু অন্যরকম। বিভিন্ন এলাকার মানুষজন আছে, প্রথমে তো আপনার প্রতিভাটা জানতেও পারে না, এটা তো জানাতে হয়, অনেকগুলো ব্যাপার কাজ করে। যাই হোক, আমরা তর্কে যাব না। হ্যাঁ, এটার একটা ব্যাপার থাকে আসলে। মানে আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি, ধরুন মানে আমি কোথাও গিয়েছি, আমি আবৃত্তি করব, আমাকে বলা হয়েছে, আমি সে অনুষ্ঠানে গিয়েছি, আমাকে কিন্তু জানে যে মুসা আকন্দ আবৃত্তি করে বা আবৃত্তি করতে পারে, আমাকে দাওয়াত দেবার পরও আমাকে মাইক্রোফোন দেওয়া হয়নি। মানে আমি কখনোই আসলে সংগঠন করিনি। একটা কথা মনে পড়লো, আপনার এলাকার একজন মানুষ আছেন খুব পছন্দের, আমার নাম হচ্ছে মেহেদি দাম। তিনি মাঝে মধ্যেই বলেন যে মুসা ভাই, সংঘের কবিরা সাংঘাতিক হয়। হ্যাঁ, মানে সংগঠন যিনি করবেন তিনারা সাংঘাতিক হবেন, এটা তিনি বোঝাতেন। আসলে আমি তাদেরকে বলছি না সাংঘাতিক, তারাও ভালো মানুষ, কিন্তু দিন শেষে আসলে একটা মানুষ সংগঠন করলে সেই সংগঠনের মধ্যে আবদ্ধ থাকতে হয়। আমি আজ পর্যন্ত কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত নেই। আমি কিন্তু সবার, আপনি আমাকে বলেছেন, আমার কাছে মনে হয়েছে আমি সবার। আবার যদি রাজনৈতিক বিষয় বলেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশের যেটা ঘটে যে এখন এই সময়ে যে মানে দল ক্ষমতায় আছে, এই দলের মানে ভালোটাকেও ভালো বলতে হবে, খারাপটাকেও ভালোই বলতে হবে, তাহলে আপনি একটা জায়গা পাবেন। আমি অন ক্যামেরায় বলছি, এটা অতীতেও হয়েছে, এখনও হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। তো এই যে তথাকথিত যে নিয়মটা, এই নিয়মের ফলে আমি মুসা আকন্দ কেন, আমার চাইতে অনেক ভালো ভালো আর্টিস্টরা ওই রাস্তাঘাটে রিক্সা চালাচ্ছে, অথবা এখনও তারা ওই যে জমিতে গিয়ে কাজ করছে, তাদেরকে কেউ চেনেই না।